প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের 5 অসম্ভব শর্ত, ইরানকে যুদ্ধ করতেই হবে। ওমানের মাস্কাটে কূটনীতির আলাপ চললে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল নৌবহর। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে এক চরমপন্থী অবস্থান নিয়েছেন। কূটনৈতিক মহল বলছে, ট্রাম্পের দেওয়ার 5টি শর্ত এতটাই কঠোর যে সেগুলো মেনে নেওয়া ইরানের পক্ষে কার্যত অসম্ভব। ইসরায়েলি সংবাদপত্র মাআরিবের বরাতে জানা গেছে, ওয়াশিংটনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, সব পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিত্রবাহিনীর প্রতি সমর্থন বন্ধ করা। বিশ্লেষকদের মতে এগুলো কোনো আলোচনার প্রস্তাব নয়, বরং যুদ্ধের মুখে দেওয়া এক চূড়ান্ত আল্টিমেটাম। ট্রাম্প এনবিসি নিউজকে সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। ট্রাম্পের এই আত্মবিশ্বাস মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নতি স্বীকারে বাধ্য করার প্রেক্ষাপট থেকে এসেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল হবে, কারণ তেহরান গত ৪৫ বছর ধরে ঠিক এই মুহূর্তটির জন্যই প্রস্তুতি নিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা তাদের সামরিক নীতি রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অবস্থানে পরিবর্তন করেছেন। গত জুনের হামলা থেকে শিক্ষা নিয়ে ইরান এখন অপ্রতিসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নীতি গ্রহণ করেছে। চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়েন ম্যাডক্সের মতে, ব্যালিস্টিক মিসাইল হল ইরানের একমাত্র ঢাল। এই কর্মসূচি বন্ধ করার অর্থ হল ইসরায়েলি বিমান শক্তি এবং মার্কিন স্টিলথ বোমারু বিমানের সামনে নিজেদের সম্পূর্ণ অরক্ষিত করে দেওয়া। কোনো ইরানি সরকারই এই আত্মঘাতী শর্ত মেনে নেবে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রিসভার সদস্যরা এই আলোচনা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেছেন। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তির কোনো মূল্য নেই। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ শুরু হলে তারা নিরপেক্ষ থাকবেন না। তার মতে, আসন্ন এই সংঘাত হবে সবার অস্তিত্ব রক্ষার লড়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক নেটওয়ার্ক নিয়ে আলোচনার ওপর জোর দিলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ হবে না। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমিয়ে 3.67% নামিয়ে আনতে তারা নমনীয় হতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়। হোয়াইট হাউস থেকেও জানানো হয়েছে, এই আলোচনা সফল হওয়ার ব্যাপারে তারা সন্দিহান। কেবল আঞ্চলিক মিত্রদের অনুরোধেই তারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বড় কোনো কূটনৈতিক সমঝোতা না হলে সামরিক সংঘাতই একমাত্র পরিণতি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে, আর ইরানের মতো পুরনো শত্রুকে আক্রমণ করা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে জনসমর্থন পাওয়ার একটি কার্যকর পথ। শেষ পর্যন্ত যদি হামলা শুরু হয়, তবে ইরানও পাল্টা আঘাত হানবে, যার ফলে পুরো অঞ্চল এক ভয়াবহ সংকটে নিমজ্জিত হতে পারে। ট্রাম্পের এই অসম্ভব 5 দাবি আসলে প্রত্যাখ্যান করার জন্যই তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা কার্যত ইরানকে দ্বিতীয় দফার একটি বড় সামরিক সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে। এদিকে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা বলা হয়েছে। নির্বাহী আদেশে বলা হয়েছে, ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য কিংবা সেবা ক্রয়, আমদানি বা অন্য যে কোনো উপায়ে সংগ্রহ করলে সংশ্লিষ্ট দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও বলেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় বসেছেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা চলছিল। এর আগেও চলতি বছরের শুরুতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। গত 12 জানুয়ারির এক পোস্টে তিনি লিখেছিলেন, অবিলম্বে কার্যকর হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে এই শুল্ক কার্যকরের পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। হোয়াইট হাউস জানিয়েছে,
ইরানকে ঘিরে বিদ্যমান জাতীয় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতেই সর্বশেষ নির্বাহী আদেশটি জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে প্রেসিডেন্ট প্রয়োজনে আদেশটি সংশোধন করতে পারেন। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদের সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ও আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র, তার মিত্র দেশ ও স্বার্থের জন্য হুমকি বলে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার 7 ফেব্রুয়ারি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারের অংশবিশেষ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করব না, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত হানব। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাগচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোই তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। ওমানে দুপক্ষের পরোক্ষ আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেন, ইরান নিয়ে খুব ভালো আলোচনা করেছে ওয়াশিংটন, যা উত্তেজনা বৃদ্ধি এড়াতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার এ লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়েও আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ইরান মনে হচ্ছে একটি চুক্তি করতে চায়। আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে আবার দেখা করতে যাচ্ছি। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে মিডনাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয় তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের নেতাদের মধ্যে প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। 19 ফেব্রুয়ারি পর্ষদটি প্রথম বৈঠক হতে পারে। ওই শান্তি পর্ষদে থাকা 4 সদস্য দেশের কূটনৈতিক ও এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এমন খবর প্রকাশ করেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকে গাজা উপত্যকার পুনর্গঠনে তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হতে পারে। তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে আছে এবং যে কোনো সময়ে এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকটি ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে আরও বলা হয়েছে, 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা আছে। অর্থাৎ বোর্ড অফ পিসের বৈঠকের একদিন আগে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা। শান্তি পর্ষদের সম্ভাব্য বৈঠকের বিষয়ে জানতে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। গত জানুয়ারির শেষ দিকে ট্রাম্প শান্তি পর্ষদ গঠন করেন। তিনি এ পর্ষদে চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে সংঘাতের সমাধান করাটাই এ পর্ষদ গঠনের উদ্দেশ্য। তবে অনেক বিশেষজ্ঞ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের পর্ষদ জাতিসংঘের প্রভাবকে কমিয়ে দিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে কোনো কোনো দেশ ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে সাবধানী প্রতিক্রিয়া দেখিয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত কিছু দেশ পর্ষদে যোগ দিয়েছে, তবে পশ্চিমা মিত্র দেশগুলোর অনেকে এখনও এ উদ্যোগে যোগ দেয়নি। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে এই বোর্ডকে অনুমোদন দেওয়া হয় এবং এর সঙ্গে কাজ করা দেশগুলোকে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমতি দেওয়া হয়। সেখানে অক্টোবরে ট্রাম্পের একটি পরিকল্পনার ভিত্তিতে নাজুক অস্ত্রবিরতি শুরু হয়, যাতে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সম্মতি দিয়েছিল। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবারই ইসরায়েল এটা লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে। গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 550 জন ফিলিস্তিনি নাগরিক এবং 4 জন ইসরায়েলি সেনা মারা যাবেন। 2023 সালের শেষ দিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামলার কারণে গাজায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে এবং গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের শেষ দিকে প্রকাশিত ট্রাম্পের গাজা বিষয়ক পরিকল্পনা অনুযায়ী এই শান্তি পর্ষদের কাজ হল গাজার অস্থায়ী প্রশাসন তদারকি করা। তবে পরে ট্রাম্প বলেন বোর্ডটির কার্যপরিধি বিস্তৃত হয়েছে এবং এটি বৈশ্বিক সংঘাত মোকাবেলাও কাজ করবে। তবে অনেক অধিকার বিশেষজ্ঞ মনে করেন কোনো বিদেশি ভূখণ্ডের প্রশাসন তদারকিতে ট্রাম্পের নেতৃত্বে একটি বোর্ড গঠন করাটা উপনিবেশিক কাঠামোর মতো মনে হচ্ছে। তারা সমালোচনা করে বলেন এই বোর্ডে কোনো ফিলিস্তিনি সদস্য নেই।